ঠিক যেমন সেই মেয়েটা বলছিল। পেটে কোনো আঘাতের চিহ্নই নাই। খুনি দ্বিতীয় ভিক্টিমের পেটে ছুরি দিয়ে আঘাতই করেনি। কোন মেয়েটা? নিপার বান্ধবী। ওর ভাষ্যমতে সে দুটো খুন স্বপ্নে দেখেছে। প্রথমে আমার বিশ্বাস না হলেও দ্বিতীয় খুনের পর বিশ্বাস না করে আর পারলাম না। ও যা যা বলেছিল পোস্টমর্টেম রিপোর্টের সাথে সব মিলে গেছে। জ্যোতিষী নাকি? জানি না, তবে বিষয়টা যে স্বাভাবিক না তা আন্দাজ করতে পারতেছি। সেই হিসেবে তো আজ তার স্বপ্নে আবারও কেউ খুন হবে। আরমান কিন্তু এখনও নিখোঁজ। কাল সকালে পাওয়া লাশটার সাথে আরমানের ডিএনএ ম্যাচ করেনি। হয়তো আরমানই খুনির পরবর্তী শিকার। হতে পারে, আবার আরমান নিজেও খুনি হিসেবে ধরা পড়তে পারে। তবে আমি ভাবছি ভিন্ন কিছু। রিয়ার ছেলে, স্বামী, এসব সম্পর্কে সুবর্ণা কাল আমাকে যেসব তথ্য দিছে সেসবে নিশ্চয় কোনো না কোনো ঘাবলা আছে। ও কিছু একটা লুকাইছে। সুবর্ণা কে? রিয়ার বান্ধবী। প্রথমত সে আমাকে বলে রিয়ার ছেলের বয়স এই বছরের মে মাসে 9 হয়েছে। রিয়া আর নোমানের বিয়ে যদি 2010-এর সেপ্টেম্বরে হয় তাহলে তো তাদের ছেলে জন্ম হওয়ার কথা 2011-এর জুলাইয়ে। সেই হিসেবে রিয়ার ছেলের বয়স এই বছরের জুলাইয়ে 9 হওয়ার কথা। সুবর্ণ আমাকে 2 মাস কমায় বলছে। হয়তো তার হিসাবে ভুল হয়েছে। না, শুধু এই একটা বিষয় না, আরও আছে। ওর ভাষ্যমতে নোমানের লাশ দেশে আনা যায়নি, কিন্তু তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে। লাশ না আসলে ডেথ সার্টিফিকেট আসলো কোথা থেকে? এইটা ভাবার বিষয়। লাশের ডেথ সার্টিফিকেট তো সাধারণত লাশের কফিনের সাথে দেশে আনা হয়, শুধু ডেথ সার্টিফিকেট তো আসে না। মেয়েটা নিশ্চিত মিথ্যা বলছে। আরেকটা বিষয় তো আরও গুরুতর। আমি কাস্টমস থেকে খবর নিয়েছিলাম, নোমান নামে যে সৌদি প্রবাসী এই দিনাজপুর পৌরসভা থেকে গেছে তার পাসপোর্টের ফ্লাইট ডিটেলস সংগ্রহ করছি। আশ্চর্যের বিষয় কি জানিস? নোমান 2013 সালের সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসছে। কি? রিয়ার স্বামী দেশে এসেছিল? হ্যাঁ, কিন্তু সুবর্ণা আমায় বলে নোমান 2013 সালে প্রবাসেই মারা গেছে। এই বিষয়গুলোই তো আমার কাছে আশ্চর্য লাগতেছে। নোমান দেশে আসলেও তার স্ত্রী কেন জানলো না? নোমান কেন তার মৃত্যুর মিথ্যা খবর রটালো? কেসটা তো এখন তাহলে অন্যদিকে মোড় নিচ্ছে। আমাদের নোমানের বাসা যাওয়া দরকার। খবর নিয়েছি তাদের বাসা নীলগিরি জঙ্গলের পুরনো রাস্তাটার পাশে। তার বাবা মারা গেছে 4 বছর আগে, মাকেও ছোটবেলায় হারিয়েছে। বাসায় শুধুমাত্র তার বৃদ্ধ দাদা থাকার কথা। তথ্য দিতে পারলে একমাত্র তিনিই পারবেন। আমাদের তার সাথে কথা বলা দরকার। এখনই যাবি? চল, সন্ধ্যা নামতে আরও বেশ খানিকটা সময় বাকি আছে। দিথি চিৎকার দিয়ে উঠে বসল। সে হাঁপাচ্ছে, তার হাত পা কাঁপতে শুরু করেছে। আবারও এক বিভীষিকাময় দুঃস্বপ্ন দেখল সে। আবারও এক নির্মম খুন। দিথি দ্রুত বিছানা থেকে নেমে তার পড়ার টেবিলের সাদা কাগজে কিছু একটা লিখল। কাগজটা ভাঁজ করে রাখতেই সে তার ফোন খুঁজতে থাকে। টেবিলে ফোন না পেয়ে সে বিছানায় বালিশগুলো উঠিয়ে দেখতে শুরু করে। মাথার বালিশের নিচে ফোন খুঁজে পেয়ে সে দ্রুত একজনের নাম্বারে ফোন করে কানে তুলল। হ্যালো নিপা, তোর ভাই কোথায়? তোর ভাইকে একটু ফোনটা দে তো। ভাই তো বাইরে গেছে, কেন? কোন দরকার? আচ্ছা, আজকে কি বাগানে কোনো লাশ পাওয়া গেছিল? না তো, ভাইয়েরও তো এমন কইতে শুনি নাই, কেন? আহ, আমি আমি আবারও সেই স্বপ্ন দেখছি। এবার লোকটাকে আমাদের আটকাতে হবে। কি কস? কোন লোক? আচ্ছা, আমি ভাইয়ের কল দিয়া কইতাছি, তুই আমাকে বাড়ি আয়। দিথি কল কেটে কান থেকে ফোন নামায়। সে টেবিলের ঘড়ির দিকে তাকালো। 4:50। দুপুরে শুয়েছিল সে। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি। কাল দুপুরের ঘটনার পর দিথি মানসিক দিক দিয়ে বেশ ভেঙে পড়েছিল। তার মা তাকে বিষ খেয়ে মারতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন। সে বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল নিবিড়।
নিজ পেটের সন্তানকে এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করতে দেখছেন নাজিয়া বেগম। এরপরও কি তিনি শুধরাবেন না? কিন্তু নতুন এই দুঃস্বপ্ন পুরনো সকল বিষয়কে যেন দিদির মাথা থেকে মুছে দিয়েছে। সে স্বপ্নে দেখেছে সেই লোকটা কাউকে আবার নিষ্ঠুরভাবে মেরে ফেলছে, কিন্তু আজ সকালে তো কারো লাশ পাওয়া যায়নি। স্বপ্নের সময়টাও ছিল রাত। তবে কি আজ রাতে কেউ খুন হতে চলেছে? রিয়াদ বাইক থামায় রাস্তার পাশে। তাদের সামনেই ভগ্নপ্রায় জরাজীর্ণ এক বাড়ি, যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেওয়ালে জমেছে আগাছা, জং ধরা টিনগুলো বিভিন্ন জায়গায় খসে পড়েছে। বিস্তীর্ণ এক জঙ্গলের মাঝে এই বিস্ময়কর বাড়ির অবস্থান। আশপাশটা সবুজে ঘেরা হওয়ায় নানা বন্যপ্রাণীর আওয়াজ রাহাতদের কানে আসছে। বাইকটাকে বাড়ির দরজার সামনে রেখেই তারা এগিয়ে যায়। মরচে ধরা লাল রঙের টিনের দরজা ঠেলে তারা ভেতরে প্রবেশ করে। মৃতপ্রায় বাড়ির দালানগুলো যেন ভেতরের দিকে আরও ভগ্নপ্রায়। কিছুটা দূরে মাটির চুলায় ভাত বসানো। যাক, অন্তত একটা প্রমাণ পাওয়া গেল যে তারা ঠিক জায়গাতেই এসেছে। ভূতেরা নিশ্চয়ই কাঁচা মাছ মাংস খায় না। রিয়াদ আওয়াজ করে ডেকে উঠল, কেউ কি বাসায় আছেন? হ্যালো, কেউ আছেন কি? কোনো সাড়া এলো না। রিয়াদ অবাক হয়ে রাহাতের দিকে তাকায়। আছে, কেউ তো নিশ্চিত আছে। হয়তো বৃদ্ধ কানে শুনতে পান না। আমাদের ভিতরে যাওয়া উচিত। তখনই লাঠির খটখট আওয়াজ তুলে কেউ একজন ঘর থেকে বেরিয়ে আসে। বয়স হয়েছে বইলা কানে কম শুনি, এইটা তোমাকে ভুল ধারণা। চাচা, আপনি আস্তে আসেন, পড়ে যাবেন তো। পড়মো না, গায়ের বল এখনো ফুরায়া যায় নাই। তো তোমরা কারা? আমার বাড়িতে কি করো? জি, আমরা পুলিশ। আপনার সাথে কিছু কথা বলতে আসছি, যদি আপনার কোনো আপত্তি। কারেন্টের বিল দেই না বইলা লাইন তো কাইটাই দিছে, এখন আবার পুলিশও পাঠাইলো। না চাচা, আপনি ভুল ভাবছেন। আমরা আপনাকে ধরে নিয়ে যেতে আসিনি। আসলে আমরা নোমান। নোমান রে খুঁজা পাইছো? ওই আছে আমার নাতি। জি, নোমান তো মারা গেছে। মইরা গেছে? ও হ, আমার নাতি তো মইরা গেছে। চাঁদনির মায় আমায় কইছিল আমার নাতি বিদেশে অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে। চাঁদনিকে? আমার নাতনির নাম চাঁদনি। তোমরা খাড়ায়া আছো কে? বউ, আমরা ঠিক আছি। আপনার নাতনি চাঁদনি কি আপনার সাথে থাকে? মরা মানুষ রে নিয়া আবার কেমনে থাহন যায়? আমার নাতনি তো সেই 7 বছর আগেই মইরা গেছে। নাতনি দারেও হারাইলাম। কয়দিন পর শুনি নাতিটাও আর বাচ্চা নাই। নকিবে কইছিল পোলা মাইয়া ডিরে দেখা রাখতে, শেষ বেলায় 2 জনরেই হারাইলাম। আপনার নাতনি মারা গেছে? কিভাবে? কি আর কমু, মাইয়া ডারে কয়টা খারাপ পোলায় এসিড দিয়া পুইরা দিছিল। হাসপাতালে ভর্তি করাইছিলাম। কয়দিন পর শুনি মাইয়াডাই নাই, সব শেষ হইয়া গেল। চাঁদনি মারা গেছে? নূপুরে আর খুঁজা পাই নাই। হাসপাতাল থেকে পোলাগুলায় তুইলা নিয়া গেছে। মাইরা ফেলছে আমার নাতিটারে। নূপুরকে? সেই কি চাঁদনি? হ, এইটা ওর দাদির দেওয়া নাম।
তোমরা বউ গরিবের বাড়িত আইসো বইলা বইতে মন করতাছে না, তাই না? জি, আপনি ভুল ভাবছেন চাচা। আমরা আসলে হঠাৎ রাহাতের ফোন বেজে উঠল। সে কথা থামিয়ে ফোন বের করতেই দেখে তার বোন ফোন দিয়েছে। কল রিসিভ করে সে কানে তুলল। অপর পাশে নিপার সব কথা শুনে রাহাত যেন অস্থির হয়ে উঠল। আচ্ছা আচ্ছা আমি আসতেছি। আচ্ছা রাখ, ঠিক আছে। দ্রুত ফোন রেখে সে রিয়াদকে বলল, তাড়াতাড়ি চল, আমাদের হাতে সময় নেই। চাচা ভালো থাকেন, আমরা পরে আবার আসবো। আসসালামু আলাইকুম। রাহাত দ্রুত রিয়াদকে টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কি হয়েছে বলবি তো? এত তাড়াহুড়া করছিস কেন? দূর থেকে ভেসে আসে মাগরিবের আজান। রাহাত সেদিকে একবার তাকিয়ে তারপর রিয়াদের দিকে ফিরে বলে, হাতে সময় নাই, জলদি উঠ, রাস্তায় সব বলবো। বাইকে উঠে তারা দ্রুত জঙ্গলের রাস্তা ধরে চলে যায়। মুহুর মুহুর বজ্রপাতে কেঁপে উঠেছে ঘরের দেওয়াল। হিম শীতল হাওয়ায় ডুবে আছে চারপাশ। বাতাসে ভেসে বেড়াচ্ছে বেলি ফুলের সুবাস। সুবর্ণা তার ঘরে শুয়ে আছে। একা একটা ঘরে এই ঝড় বাদলের রাতে তার মাঝে কিছুটা ভয় কাজ করছে। বাবার ঘরে গিয়ে শোয়ার কথাও কয়েকবার ভেবেছে সে, কিন্তু এত রাতে তার বাবাকে ডাকা কি ঠিক হবে? সুবর্ণার বাবা অসুস্থ। শেষ বয়সে শরীরে বেঁধেছে নানা রোগ। তার উপর ইদানিং চোখে অস্পষ্ট দেখছেন তিনি। ঘুমের বড়ি ছাড়া তার ঘুমও হয় না। এমনতা অবস্থায় সুবর্ণাও তার বাবার ঘুম ভাঙাতে চাচ্ছে না। কিন্তু এই বৃষ্টির বেগ যেন ক্রমেই বাড়ছে। সুবর্ণা দ্বিধায় পড়ে যায়। হঠাৎ কেন জানি তার মনে হলো গায়ের কাঁথাটা অস্বাভাবিকভাবেই নড়ছে। মুহূর্তেই মনের সব ভাবনা যেন বাষ্পে উবে যায়। সুবর্ণা চোখ মেলে। পুরো ঘর অন্ধকার, কোনো আলো নেই। বাইরে বজ্রপাতের আলোও ঘরে আসছে না। বিষয়টা ভৌতিক কিনা সে বুঝতে পারছে না। ভয়ার্ত মন যেন বলছে কেউ তার পাশে কাঁথা গায়ে চিত হয়ে শুয়ে আছে। সুবর্ণা ভয়টাকে দমিয়ে দিতে ঘুরে পেছনে দেখার চেষ্টা করে। না, কোথায়? পুরো বিছানাই ফাঁকা, কেউ নেই। সবকিছু মনের ভুল ভেবে এবার সে চিত হয়ে শয়। সুবর্ণার চোখ বোঝে। কিছুক্ষণ পেরোতেই হঠাৎ সে অনুভব করে তার কাঁধে কারো গরম নিঃশ্বাস পড়ছে। কেউ যেন তার দিকে ফিরে শুয়ে আছে। সুবর্ণার এবার কিছুটা ভয় লাগতে থাকে। সে ধীরে ধীরে চোখ খোলে। এবার আর মিথ্যে নয়, সত্যিই কেউ একজন শুয়ে আছে। লম্বা এক শরীরের আবছায়া অবয়ব সে অন্ধকারে স্পষ্ট দেখছে। সে ঘাড় ঘোরায়। দুটো লাল চোখ অন্ধকারে তার দিকে তাকিয়ে আছে। সুবর্ণা চিৎকার দিয়ে উঠে বসে। এক লাফে বিছানা থেকে নেমে যায়। দূরে গিয়ে দাঁড়াতেই সে দেখে বিছানায় কেউ নেই, কিন্তু সে ভুল দেখেনি। সেই দুটো লাল চোখ কোনো মানুষের হতে পারে না। হঠাৎ কতগুলো হাত একসাথে দরজায় কড়া নাড়ে। বিজলির বিকট শব্দে প্রকল্পিত হয় চারপাশ। সুবর্ণা ভয়ে দ্রুত পিছিয়ে যায়। কে? বাইরে কে? কোনো উত্তর আসে না। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির ঝুম আওয়াজ বিরাজ করছে। আবারও হঠাৎ জোরে জোরে কড়া নাড়ার শব্দ। সুবর্ণা চিৎকার করে বলে, কে বাইরে? কথা বলেন না কেন? আব্বা, তুমি? আরো বার দুয়ে কড়া নাড়ার পর দরজার ওপর পাশ থেকে আওয়াজ আসে। সুবর্ণা আপা, দরজা খুলেন। দরজা খুলুন, আমি রাহাত। সুবর্ণা যেন হাফ ছেড়ে বাঁচল। সে এগিয়ে গেল দরজা খুলে দেবার জন্য। দরজার মাঝ কপাটে হাত রেখে সে ছিটকিনি খোলার চেষ্টা করলো। আশ্চর্য, ছিটকিনি আটকে গেছে নাকি? খুলে না কেন? তৎক্ষণাৎ তার হাতের উপর রক্তের একটা ফোঁটা পড়ে। সুবর্ণা ধীরে ধীরে উপরে তাকায়। দেওয়ালে উল্টো হয়ে লেপ্টে থাকা এক অবয়ব তার উপর ঝাঁপিয়ে পড়ে।
সুপর্ণার আত্মচিৎকারে যেন দিথির রূপ কেঁপে উঠল। ছুরি দিয়ে কোনো কিছু বিক্ষিপ্তভাবে কাটার আওয়াজ আসে ভেতর থেকে। আমাদের দরজা ভাঙা উচিত, না হলে আমরা সুবর্ণাকে বাঁচাতে পারবো না। রাহাত এবং রিয়া দুজনেই দরজা ভাঙার জোর চেষ্টা করতে থাকে। আকাশ চমকে ওঠে, সুবর্ণার চিৎকার আরো ভয়ানক হতে থাকে। কেউ যেন জীবন্ত অবস্থায় তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলছে। দরজা ভাঙতেই সবাই ঘরে ঢুকে পড়ল। টর্চ ঘুরিয়ে আশেপাশে আলো ফেলতেই তারা যা দেখল তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ঘরের দেওয়ালে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রক্ত। ঘরে সুবর্ণার কোনো অস্তিত্ব নেই। দরজা ভাঙতে গিয়ে রাহাতের এক পায়ের জুতা বাইরে থেকে যায়। ফ্লোরে রক্তের উপরে পা পড়তেই তার সারা শরীর যেন শিউরে উঠল। তাজা রক্ত এতটা গরম হয়? রিয়াদ একটু সামনে এগিয়ে যেতেই কিছু একটা দেখতে পায়। রাহাতকে ডাকতে থাকে সে। রাহাত তার কাছে আসতেই রিয়াদটাকে টেবিলের উপরে রক্তে লেখা একটা চিরকুট দেখায়। রিয়াদ চিরকুটের উপর ভালোভাবে আলো ফেলে। রাহাত চিরকুটটা হাতে নেয়। তাতে লেখা, সেই বৃষ্টি ভেজা রাতে নূপুর ছিল রক্তে লাল, যার প্রমাণ হয়ে রয়েছে এখনো সেই মধ্যস্থ খাল। খুঁজতে থাকো, খুঁড়তে থাকো, যদি হাতে কিছু মেলে, ইতিহাসের পাতা ঘাঁটতে থাকো, যেথায় তুমি একদিন ছিলে। রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে দিথি ও সাবিনা। আজ ছোট গাড়ি তেমন একটা দেখা মিলছে না। মাঝে মধ্যে বড় পাথর বোঝাই ট্রাক রাস্তায় কাঁপন ধরিয়ে চলে যাচ্ছে। দু একটা বাসের দেখা মিললেও সেগুলো লোকাল বাস না, দূরপাল্লার দ্রুতগতির বাস। বেশ গতি নিয়ে রাস্তা অতিক্রম করছে সেগুলো। দিথি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। কাল রাতে সেই বীভৎস ঘটনা, তার মায়ের বিষ দিয়ে তাকে মেরে ফেলতে চাওয়া, একের পর এক বীভৎস দুঃস্বপ্ন, সব মিলিয়ে সে নিজে অনেকটা স্বাভাবিক জীবন থেকে সরে গিয়েছে। তার বাবা অন্তর সাহেব তাই তাকে কয়েকদিন মামাবাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাথে পাঠিয়েছেন সাবিনাকে। নিবিড়ের পাঠ্য সহায়ক থেকে সাবিনার সাথে দিথির পরিবারের সবার বেশ সখ্যতা গড়ে উঠেছে বলা যায়। অন্তর সাহেব তাই সাবিনার ভরসাতেই দিথিকে পাঠিয়েছেন। বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পরও কোনো অটো দেখা না পাওয়ায় সাবিনা বেশ চিন্তিত। এদিকে বিকাল নেমেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। দিথির বাবা তাকে বলেছিল সন্ধ্যার আগেই দিথিকে নিয়ে তার মামাবাড়ি পৌঁছাতে, কিন্তু আদেও সে কি সময় মতো পৌঁছাতে পারবে? হঠাৎ রাস্তা ধরে এক অটোরিকশাকে আসতে দেখল তারা। সাবিনা তৈরি হয়ে নিল এই অটোরিকশাতেই দিথিকে নিয়ে ওঠার জন্য। সে হাত বাড়িয়ে অটোরিকশাকে থামাতে বলল। অটোরিকশা ঠিক তাদের সামনে এসে থেমে যায়। সাবিনা দেখে অটোরিকশা পুরোটাই ফাঁকা, কোনো যাত্রী নেই। সে চালককে বলল, ফুলবাড়ি যাবেন? হ জামু। কত নেবেন? জন প্রতি ৬০ টাকা। ভাড়া না ৪০ ছিল? সব কিছুর দামই বাড়তি, গাড়ি ভাড়াও বাইরে গেছে, বুঝলে না ভা? তিথি, যাবা এটাতে করে? ভাড়া তো বেশি চাচ্ছে। দিথি মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাবিনা দিথিকে নিয়ে অটোতে উঠতেই যাবে, তখনই এক বোরখা পরিহিত মহিলা এসে হুড়মুড়িয়ে অটোরিকশায় চড়ে বসেন। ভাই তাড়াতাড়ি যাও, আমার লোক খাড়ায় আছে, আর পুরা গাড়ির ভাড়া আমিই দিব, আপনি তাড়াতাড়ি লন। মানে কি, আমাদেরকে উঠতে দেন? পুরো অটোই তো খালি। এই মাইয়া চুপ থাকো, আমার ওদিকে লোক খাড়ায় আছে, তোমরা অন্য অটোতে যাও। কই ছাড়েন না কে? কইলাম আমার হাতে সময় নাই। নিয়ে যান তো, নিয়ে যান, আমাদের এই মহিলা উঠতে দিবে না। আপু চলো, আমরা অন্য অটোতে উঠবো। অটো ছেড়ে দেয়। মহিলা পরবর্তীতে আর কোনো কথা বলেনি, শুধু মনে হচ্ছিল সে যেন এক দৃষ্টে সাবিনাদের দিকে তাকিয়ে আছে।
দিথি অন্য অটো দেখতে থাকে রাস্তায়। সাবিনাকে উদ্দেশ্য করে সে বলে, মহিলার ব্যবহারটা দেখছো আপু, উনি তো আমাদের সহ্যই করতে পারছিল না। অটো আমরা দাঁড় করাইছি আর উনি এসে টুপ করে উঠে গেল। দিথি, তোমার গলার পেন্ডেন্টটা কেমন আলো দিচ্ছে দেখো, এটায় লাইট সিস্টেম আছে নাকি? দিথি তার প্যান্ডেটটা হাতে উঠিয়ে দেখে। সে অবাক হয়। না তো, এটা তো সবুজ পাথরের পেন্ডেন্ট, এটা তো কোনো আলোর ব্যবস্থা নেই। তখনই আরও একটা অটোর দেখা পায় সাবিনা। সে দিথির হাত ধরে টেনে এগিয়ে নিয়ে যায়, বলে, এইবারের অটোটা ছাড়া যাবে না, ভাড়া যাই যাক, দুজনে উঠে বসে থাকবো। তারা দুজনে উঠে বসে অটোতে। অটো চলতে শুরু করে তার পূর্ণ গতিতে। দিথি বিষণ্ণ মন নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সাবিনা চারপাশ দেখতে দেখতে দিথির দিকে তাকায়। কিছুটা অবাক হয় সে। দিথি দেখো, তোমার পেন্ডেন্টটা থেকে এখন কোনো আলো আসছে না, একদম সবুজ পাথরের মতো লাগছে এটাকে এখন। এরকমটাই তো সব সময় থাকে। পেন্ডেন্টটা কোথা থেকে নিয়েছো? এমন হার তো এখন দেখাই যায় না। ছোট থেকে এটা আমার গলায়, হয়তো বাবা দিয়েছেন, নয়তো বা মা। তৎক্ষণাৎ এক দূরপাল্লার বাস ঝড়ের গতিতে তাদের অটোকে ওভারটেক করে সামনে আসে। আর একটু হলেই যেন অটোর সাথে বাসের বডির ধাক্কা লাগতো। দেখছো অবস্থা, মাল খেয়ে গাড়ি চালাইতেছে নাকি? আরেকটু হইলেই তো লাগিয়ে দিত। সাবিনা এবং দিথি দুজনেই সামনে তাকায়। তাদের ক্রস করে সামনে যাওয়া বাসটা একবার রাস্তার বাঁ দিকে যাচ্ছে তো একবার ডান দিকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে বাসটা তার নিয়ন্ত্রণ হারিয়েছে। পরক্ষণে সেই বাসটা দ্রুত গতিতে সামনের এক অটোরিকশাকে পিষে ফেলে রাস্তার পাশের গাছের সাথে সজোরে আঘাত হানে। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ধুলোয় ছেয়ে যায় পুরো রাস্তা। চারিপাশে হইহুল্লোড় পড়ে যায়। লোকজন দৌড়ে ছুটে যেতে থাকে বাসটার দিকে। দিথি হতভম্ব হয়ে যায়। একটু আগেই কিনা তারা সে অটোটায় উঠতে যাচ্ছিল। ভাগ্যের জোরে তারা নির্মম মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। ধোঁয়া কাটতেই রাস্তায় দেখা মিলে রক্তের প্রবাহ। বাসের নিচ থেকে সেই রক্ত গড়িয়ে পুরো রাস্তায় ছড়িয়ে পড়েছে। দিথি এই দৃশ্য দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। জ্ঞান হারিয়ে সে ঢলে পড়ল সাবিনার কোলে। দিথি, এই দিথি, কি হইল তোমার দিথি? ইস, মানুষ মনে হয় মেলা মরছে, রাস্তা একদম রক্তে বাইসা গেছে। চালক অটো থেকে নামতে উদ্যত হয়। পেছন থেকে সাবিনা তাকে ডাক দেয়। ভাই, ওইদিকে আপনি আর যায়েন না, আমাদেরকে একটু বাসায় দিয়ে আসেন। দিথি, দিথি চোখ খোলো। চালক অটোতে বসে অটোটাকে ঘুরিয়ে নেন। লাশটার গায়ে আবারও সে একই আঘাত, মাথা বিচ্ছিন্ন। আমার তো এইটা বুঝে আসে না, লাশটা বাগানের খালে গেল কিভাবে? সুবর্ণা লাশ তো ঘরে থাকার কথা, মুহূর্তের মধ্যে লাশ ঘর থেকে কিভাবে গায়েব হয়ে যায়? জানি না, কিন্তু জিনিসটা যে ভালো ইঙ্গিত দিচ্ছে না তা বেশ বুঝতে পারছি। দিথির স্বপ্ন, এভাবে কিছু মানুষের মৃত্যু, লাশ মুহূর্তের মধ্যে ঘর থেকে গায়েব হয়ে যাওয়া, বিষয়গুলো অবাস্তবিক কিন্তু সত্য। চোখে দেখা জিনিসকে তো আর মিথ্যা বলতে পারি না। একটা জিনিস খেয়াল করেছিস, যারা যারা খুন হচ্ছে তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে পরিচিত। শুধু চিনে বলা যাবে না, বেশ ভালোভাবেই তারা পরস্পরকে জানে। মনে আছে আমি বলেছিলাম না, আরমান ওই দিন সকালে কারোর সাথে কথা বলার সময় আমি রিয়ার নামটা শুনেছি। ও যার সাথে কথা বলছিল সেই খুনির পরবর্তী শিকার হলো। তুই রিয়ার বিষয়ে ভালোভাবে জানতে সুবর্ণার সাহায্য নিলি, সুবর্ণাও মারা গেল। এমন মনে হচ্ছে যেন তারা সবাই এক বৃত্তে আবদ্ধ। আচ্ছা রিয়াদ, তুই না বলছিলি আরমান ছাত্র রাজনীতি করত? ওই সময় ওর সাথেও কি এরাও ছিল? মানে এরাও কি আরমানের কলেজ বন্ধু? তা জানি না, তবে সে সময় আরমান একটা আতঙ্কের নাম ছিল। সারা গ্রাম দাপিয়ে বেড়াতো।
অনেক খারাপ কাজও করেছে। মানুষ খুন? সঠিক বলতে পারবো না, ও তো অন্য শাখায় ছিল, ওর শাখাতেই ও বেশি দাপট দেখাতো। আমার অত কিছু মনে নেই। তুই কোন শাখায় ছিলি জানি? বিজ্ঞান। কেন, তুই জানিস না? আর আরমান কোন শাখায় ছিল? মনে হয় ভূগোল ইতিহাস। ও তেমন ভালো ছাত্র ছিল না। পাই গেছি, আমি পাই গেছি। কি পেলি? চিরকুটের সমাধান। তাড়াতাড়ি চল, আজকে এক দারুণ জিনিস দেখতে পাবি। এই কেসের অন্যতম প্রধান একটা ক্লু। কামারপাড়ার দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। রেস্কিউ ট্রাক দুর্ঘটনাগ্রস্ত বাসটাকে টেনে নিয়ে যাচ্ছে। আশেপাশে জমেছে উৎসুক জনতার ভিড়। পিষ্ট হয়ে যাওয়া অটোর উপর থেকে বাসটাকে সরানো হয়। দায়িত্বে থাকা কিছু কনস্টেবল পিষ্ট অটোতে লাশ খুঁজতে শুরু করে। দুর্ঘটনাস্থলে তদারকিতে এসেছে আনন্দপুর থানার সহকারী ওসি নিলয়। বাস থেকে পাওয়া 3টে লাশ অ্যাম্বুলেন্সে করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে সে। লাশগুলোর খোঁজ মিলেছে নির্ধারিত টার্জো এক্সপ্রেসের বাস কাউন্টার থেকে। বাসের ড্রাইভার আর হেল্পারের সাথে ছিল কাউন্টার সুপারভাইজার। তারা 3 জন ট্রিপ শেষ করে বাস নিয়ে গ্যারেজে ফিরছিল। অটো তল্লাশি শেষে একটা লাশ বের করে আনে কনস্টেবলরা। লাশটা পুরুষের, হয়তো তিনিই অটোর চালক ছিলেন। বেচারা অপঘাতে নির্মম মৃত্যুবরণ করল। তার লাশের অবস্থাই সবচেয়ে বেশি খারাপ। শরীরের নানা অংশ ছিন্ন ভিন্ন হয়ে পিষ্ট হওয়ায় অটোর গায়ে লেগে আছে। মাথা ফেটে মস্তিষ্ক বেরিয়ে আছে। নিলয় মুখে রুমাল চেপে লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠানোর নির্দেশ দেয়। লাশ উদ্ধার শেষে পিষ্ট অটোটাকে রাস্তার সাইডে রেখে রাস্তা ফাঁকা করার তোড়জোড় শুরু করে বাকি কনস্টেবলরা। দুপাশে জমেছে দীর্ঘ গাড়ির সারি। রাস্তার রক্ত পানি ঢেলে ধুয়ে সাফ করে উৎসুক জনতার ভিড় ভেঙে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হয়। বাগানের খালটায় সেচ পাম্প বসানোর কাজ করছে একজন। দূরে দাঁড়িয়ে একজন লোক মাটি কেটে গর্ত তৈরি করছে পানি ধরে রাখার জন্য। রাহাত বেশ উৎসাহের সাথে কাজে তদারকি করছে। রিয়াদ এখনো পর্যন্ত ঠাউর করতে পারেনি যে রাহাত এসব কেন করছে। রিয়াদের চিন্তিত মুখ দেখে রাহাত এগিয়ে আসে। এইসব করে কি আদৌ কোনো লাভ হবে? হবে, নিশ্চয়ই হবে। আর একটু ধৈর্য ধর না, পানি সেচে ফেললেই কাজটা আরও সহজ হবে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। কথার থেকে কাজে করে দেখাই, তোর বুঝতে সহজ হবে। সেলো মেশিন স্টার্ট করা হলো। পানি সেচে নিয়ে যাওয়া হয় পাশের গর্তে। খালটা খুব গভীর না হওয়ায় খুব দ্রুতই পানি কমে আসে। রোদেলা আকাশ ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করে। রৌদ্র উজ্জ্বল প্রকৃতির রূপ নেয়, বর্ষার কালো মেঘের ঘনঘটায়। পানির সেচ শেষ হতেই রাহাত কোদাল নিয়ে আসে। নাম, এইবার একটু শরীরটার অলসতা কাটা। আমি নামবো? আরে নাম না, তুই একলা না, আমিও দেখি কিছুক্ষণ পর নামতে পারি। রিয়াদ কোদাল হাতে নেমে পড়ে, সাথে 2 জন লোক। রাহাত উপর থেকে তাদের নির্দেশনা দেয়। ধীরে ধীরে কোদাল চালা, আর সাবধানে, পায়ে লাগতে পারে। তারা 3 জন কোদাল দিয়ে খালের কর্দমাক্ত মাটি খুঁড়তে থাকে। হঠাৎই দমকা হাওয়ায় ধুলো উঠতে শুরু করে। আকাশে মেঘে মেঘে সংঘর্ষে ভেসে আসে বজ্রপাতের শব্দ। রাহাত এগিয়ে খালের নিচটায় দেখার চেষ্টা করে। পর মুহূর্তেই আকাশ ভেঙে নেমে আসে মুষলধারে বৃষ্টি। ঝড়ো বাতাস আর অসময়ে আসা বৃষ্টি যেন কাজের গতিকে কমিয়ে দিচ্ছে। তবুও রিয়াদ যথাসম্ভব চেষ্টা করছে দ্রুত করার জন্য। হঠাৎ তার কোদাল মাটিতে শক্ত কিছুর সাথে লাগে। রিয়াদ কোদাল রেখে হাত দিয়ে মাটির কিছুটা অংশ সরিয়ে দেখে একটা বড় হাড়ে তার কোদাল আটকে গেছে। দাঁড়ান দাঁড়ান, এখানে একটু আস্তে কোদাল চালান, এখানে কিছু একটা আছে। রিয়াদের কথায় বাকি 2 জনে ধীরে কোদাল চালাতে থাকে। ধীরে ধীরে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে
একটা পায়ের হাড়ের অবশিষ্টাংশ। রাহাত খালের উপর থেকে দৃশ্যটাকে দেখতে পায়। এই সময়টার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছে সে। বৃষ্টির গতি বেড়ে যায়। বাতাসের প্রকোপে কিছুটা পিছিয়ে যেতে হয় রাহাতকে। কিছুক্ষণ পর নিচ থেকে ভেসে আসে রিয়াদের ডাক। রাহাত, তুই যেটা খুঁজছিলি সেটা আমরা পেয়ে গেছি। রিয়াদের কথা শুনে রাহাত হচকিতে খালের পাড়ে এসে দাঁড়ায়। নিচে তাকাতেই দেখতে পায় একটা সম্পূর্ণ মানব কঙ্কাল তারা মাটি খুঁড়ে বের করেছে। বজ্রপাতের শব্দে প্রকল্পিত হয় চারপাশ। রাহাতের মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। ধাঁধার সমাধান সে পেয়ে গেছে। এই তাইলে সেই নূপুর যে বৃষ্টি ভেসা রাতে ছিল রক্তে লাল। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the